সময় 22টা সামরিক অভ্যুত্থান হয়েছে। হ্যাঁ, এই যে জাসদ, তারপরে আপনার গণপরিষদ, এরা যে মিলে 22টা অভ্যুত্থান বাংলাদেশ সেনাবাহিনীতে করেছে, তছনছ করে দিয়েছে, যার জন্য পরে জেনারেল জিয়াও নিহত হয়েছেন। যে পুলিশ প্রশাসনের সংস্কার আপনি এমন ধীর গতিতে করছেন, আপনি বলতে গেলে হাইওয়ে পুলিশ নাই, ঢাকায় পুলিশের নিয়ন্ত্রণ নাই। আপনি ঢাকা শহরে গেলে, আপনি হয়তো গিয়েছিলেন, বলেছেন আমাকে ডিসেম্বরে, আমি মার্চে গিয়েছি, আপনার নৈরাজ্যের চরম অবস্থা। সবার সাথে কথা বলছেন, ভালো কথা, এক একজন এক এক আইডিয়া দিবে। বিএনপির আইডিয়ার সাথে তো জামাতের আইডিয়া মিলবে না। বিএনপি তো বলবে না আল্লাহর শাসন, আইন চাই, সৎলোকের শাসন চাই। জামাত বলবে না প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এগুলো তো কেউ আশা করে? এগুলো একই, শোনেন, এগুলো হয়েছে কি, এগুলা ছিল, আপনি এদের চোখের দিকে তাকাবেন, একদম মানে ঘৃণা, হিংস্রতা, এদের চোখের মধ্যে থেকে আগুন বেরোচ্ছে। এবং এদেরকে উস্কে দিচ্ছে কতগুলো লোক। আমি আরো প্রেসাইজলি বলবো, দেশের বাইরে থেকে কতগুলো লোক এদেরকে উস্কে দিচ্ছে। আজব আজগুবি, একবার ওই ছেলে পেলে গুলো চিন্তা করছে না যে এই লোকগুলো যেই কথাগুলো বলছে, এ পর্যন্ত যা বলেছে তার একটাও ফলেছে কিনা, একটাও সত্য হয়েছে কিনা? হয়তো নাই। তাহলে এই লোকগুলা যে আমাকে এ ধরনের উস্কানি দিচ্ছে, যে এতে লাভটা কি হচ্ছে? আপনি আপনি অবাক হবেন শুনে। আমি আমার সোর্স থেকে খবর পাই, এই যে প্রায় মানে যেগুলো জায়গা থেকে পাই, বিভিন্ন জায়গা থেকে, দেখেন মালয়েশিয়াতে 36 জন জঙ্গি ধরা পড়েছে বাংলাদেশ। আপনি আগে, এবং মালয়েশিয়ান সরকার এদের কয়েকজনকে ফেরত পাঠিয়েছেন, বাকিগুলো, এবং এদেরকে কি করবে বাংলাদেশ সরকার? আমাদের এই ছেলেপেলেগুলো কোথা থেকে তৈরি হচ্ছে? আচ্ছা, আরো বলি, বাংলাদেশ থেকে আফগানিস্তানে যাচ্ছে, সেখান থেকে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে, তেহরিকি তালেবান পাকিস্তানে যোগ দিয়ে। এবং আপনার যদি স্মরণ থাকে যে গত মে মাসে যেদিন পাকিস্তান ভারত যুদ্ধ ছিল, পাকিস্তান ভারতকে আক্রমণ করলো, এবং যেখানে ভারত পিছিয়ে গেল, তখন কি পুরো মুসলিম বিশ্ব তারা তাকিয়েছিল পাকিস্তানের দিকে, যে পাকিস্তান একটা ছোট রাষ্ট্র, তারা কিভাবে যুদ্ধ করে দেখি। আমরাও সবাই, আমি তখন ট্রেনের মধ্যে বসে বাংলাদেশে ভ্রমণ করছিলাম, আমি দৈনিক যুগান্তরের প্রথম পাতার জন্য মন্তব্য প্রতিবেদন লিখছি ট্রেনের মধ্যে বসে। সেই সময় আমরা ওয়ার্ল্ড মিডিয়াতে খবর আসলো কি, যে তেহরিকি তালেবান পাকিস্তান ওই আফগানিস্তান বর্ডার থেকে পেশোয়ারের ওদিক দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ করেছে। চিন্তা করেন। এবং সেই মানে তারা কি, তারা বলে ইসলাম কায়েম করবে। মানে যেখানে পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, তারা যুদ্ধ করছে, সেখানে তাদেরকে আক্রমণ করছে একই সাথে আফগানিস্তান থেকে। এবং সেখানে একজন বাংলাদেশি আপনি পাকিস্তান আর্মির হাতে মারা গেছেন, 54 জন মারা গেছিলেন এই টিটিপি সদস্য, তার মধ্যে পাওয়া গেছে একজন বাংলাদেশি, তার এনআইডি পাওয়া গেছে, সে সাভারের একটা ছেলে। এবং সেইগুলোকে তদন্ত করে পাকিস্তান সরকারও আরো বের করেছে যে ওইখান থেকে, বাংলাদেশ থেকে কিভাবে এরকম গিয়ে ওইখানে নেটওয়ার্কিং তৈরি করছে। এই যে যারা মালয়েশিয়াতে গেছে, এরা ওই একই নেটওয়ার্কিং এ। এরা যে কি আজগুবি স্বপ্ন দেখছে, এদেরকে কারা দেখাচ্ছে, এরা একবার চিন্তা করছে না। আপনি বাংলাদেশে যেটা উচিত ছিল, আমাদের সবাই, আল্লাহ আমাদেরকে একটা বড় ধরনের সুযোগ দিয়েছেন, এরকম সুযোগ শতাব্দীতেও আল্লাহ তাআলা একটা দেশকে দেন না। হ্যাঁ, আমি তো মুক্তিযুদ্ধের সময় ঢাকায় ছিলাম, আমি দেখেছি, আমার বয়স 6 বছর ছিল। আমরা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা পরবর্তী দেশ দেখেছি, কি নৈরাজ্য, কি ধরনের অপশাসন, সেগুলো দেখেছি। শেখ মুজিবের মৃত্যু দেখেছি, জেনারেল জিয়ার সময় 22টা সামরিক অভ্যুত্থান হয়েছে। হ্যাঁ, এই যে জাসদ, তারপরে আপনার গণপরিষদ, এরা যে মিলে 22টা অভ্যুত্থান বাংলাদেশ সেনাবাহিনীতে করেছে, তছনছ করে দিয়েছে, যার জন্য পরে জেনারেল জিয়াও নিহত হয়েছেন। এগুলো তো আমাদের দেশের মানুষের জানা দরকার। আমাদের দেশে এরা এখন কি করলো দেখেন, আমাদের সেনাবাহিনীর মধ্যে মানে ইয়েতেও তারা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করলো। আপনি এই যে প্রেস ক্লাবের মধ্যে সৈনিক নিয়ে এসে এখানে বসিয়ে দিচ্ছে, কারা বসিয়ে দিচ্ছে? যে চাকরিচ্যুত সৈনিক, যে সৈনিক আপনার অন্য একজন সৈনিকের স্ত্রীর সাথে অপকর্ম করার জন্য চাকরি হারিয়েছেন, ডিসিপ্লিনারি কেসে চাকরি হারিয়েছেন, তাদেরকে এনে বসিয়ে দিচ্ছেন আপনি। তারপরে এই কি বাংলাদেশে হিজবুত তাহরির নামছে, এমনকি একটি আপনার দক্ষিণ সিটি কর্পোরেশন, হ্যাঁ সম্ভবত দক্ষিণ সিটি কর্পোরেশনে, সেখানে বসে যাচ্ছেন যে আপনার হিজবুত তাহরির। এগুলো নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই। এখন আসেন আপনার অন্য প্রশ্নে, যে বাংলাদেশে তাহলে বর্তমান সরকার তাহলে কি করছে? ডক্টর ইউনূস তো একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, আওয়ামী লীগ ছাড়া। হ্যাঁ, অন্য সকলের কাছে সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি, এবং আমরা আশা করেছিলাম যে তিনি এক শক্ত হাতে যে দেশটা চালাবেন। তার কারণ এইরকম আল্লাহ প্রদত্ত সুযোগ অনেক পৃথিবীতে খুব কম লোকই পান, কিন্তু তার আশেপাশে এমন একটা শ্রেণী তৈরি হয়েছে, ওই যে আমি বললাম খয়ের খা, আপনি তারা আছেন চার্মে, যেন একটা ক্লাব চালাচ্ছেন, এনজিও চালাচ্ছেন। আপনি সংস্কারের কথা বলছেন, আপনি আমাকে দেখান গত 1 বছরে কি সংস্কার হয়েছে?
এই যে আওয়ামী লীগের যে অপরাধ করেছে, যত কিছু আছে, প্রশাসনের মধ্যে কয়জনকে আপনি আপনি মানে ধরতে পেরেছেন বা তাদেরকে বিচারের কাঠগড়ায় করে দাঁড় করাতে পেরেছেন? আপনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মতো করে কয়জনকে কত মানে আপনার শাস্তি দিতে পেরেছেন? আপনি কয়টা ব্যাংক চোরকে ধরতে পেরেছেন? পারেননি। আপনি তারপরে এই যে পুলিশ প্রশাসনের সংস্কার আপনি এমন ধীর গতিতে করছেন, আপনি বলতে গেলে হাইওয়ে পুলিশ নাই, ঢাকায় পুলিশের নিয়ন্ত্রণ নাই। আপনি ঢাকা শহরে গেলে, আপনি হয়তো গিয়েছিলেন, বলেছেন আমাকে ডিসেম্বরে, আমি মার্চে গিয়েছি, আপনার নৈরাজ্যের চরম অবস্থা। ব্যাটারি চালিত রিক্সা, রাস্তার মধ্যে হকার, যার যা খুশি করছে। আমি নিজের চোখের সামনে দেখেছি, উল্টা পথ দিয়ে এসে গাড়ির মধ্যে লাগিয়ে দিচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। পুলিশ ওখানে একটা দাঁড়ানো ছিল, পুলিশের কোনো কথা শোনে না, পুলিশকে উল্টা মারতে যায়। কোনো কিছু নাই, কোনো কিছু করছে না। গুলশান বনানীর এই অবস্থা, তাহলে বাংলাদেশের অন্য জায়গার কি অবস্থা সভাপতি বোঝা যায়। তো সেখানে কি আপনি তো আমরা এই যে যখন গত বছরের বিপ্লবের পর কি বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছিল যে পুলিশের যে যারা চাকরি থেকে চলে গেছে বা যারা অপকর্ম করেছে, পালিয়ে গেছে, ওকে ফরগেটিং, আপনারা বিচার করতে পারলে করেন, না করতে পারলে আস্তে আস্তে করেন, কিন্তু পুলিশকে তো লাগবে। তখন বলা হয়েছিল যে দ্রুত নিয়োগ দিয়ে তারা পুলিশের ট্রেনিং দিতে কনস্টেবলের কয়দিন লাগে? 2 মাস থেকে 3 মাস, তার বেশি লাগে না। জেনারেল জিয়াউর রহমান যখন মানে রাষ্ট্র ক্ষমতায় আসেন, তখন বাংলাদেশের আপনার এরকম পুলিশ বলেন, সেনাবাহিনী কিছুই বলতে গেলে বেশি ছিল না। সেনাবাহিনী যখন উনি 1 ডিভিশন থেকে 5 ডিভিশন তৈরি করেন, তখন অফিসারদেরকে শর্ট কমিশন দিলেন, 6 মাসের ট্রেনিং দিয়ে, 2 বছরের জায়গায় 6 মাসের ট্রেনিং দিয়ে অফিসার বানিয়ে আপনার নিয়োগ দিলেন। আপনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ গঠন করলেন, এপিপিএন গঠন করলেন শর্ট ট্রেনিং দিয়ে। তারপরে উনি কি করেছিলেন, যে সেনাবাহিনীর অনেক অফিসার, তারপরে যারা রিটায়ার্ড ছিল, তাদেরকে পুলিশে নিয়োগ দিলেন, তাদেরকে আনসারে নিয়োগ দিলেন। নিয়োগ দিয়ে তাড়াতাড়ি করে এদেরকে বাড়িয়ে দিলেন, আইন শৃঙ্খলা যাতে রক্ষা করা যায়, নিরাপত্তা রক্ষা করা যায়। এই সরকার গত 1 বছরে এরকম কিচ্ছু করে নাই। বলা হয়েছিল যে মানে সামরিক বাহিনীর অনেক অবসরপ্রাপ্ত অফিসার আছেন, পুলিশের অনেক অবসরপ্রাপ্ত অফিসার আছেন, যেসব অফিসাররা আওয়ামী লীগ আমলে চাকরি হারিয়েছেন রাজনৈতিক কারণে, তাদেরকে দ্রুত নিয়োগ দিয়ে মানে ট্রেনিং দিয়ে আপনার নিরপেক্ষভাবে মানে ছেলে পেলে নিয়ে, যুবকদেরকে নিয়ে পুলিশ দাঁড় করায় দেওয়া যেত। এগুলো করেনি, এগুলি করেনি। পুলিশের সংখ্যা অনেক কম এখন। শুধু পোশাক পরিবর্তন করেছে পুলিশ। হ্যাঁ, এগুলি ওই যে বললাম না, যে হাইপ তৈরি করে, এক একটা চটকদার ইস্যু তৈরি করে। যেমন একজনকে নিয়ে এসে কি বিনিয়োগের কথা বলছে। আমি ক্যাডেট কলেজের ছাত্র, ক্যাডেট কলেজের ছাত্ররা বা আর্মিতে যারা যায়, তারা সুন্দর করে পোশাক টোশাক পরতে পারে, টাই টাই পরতে পারে, কাঁটা চামচ দিয়ে খেতে পারে, খুব সুন্দর প্রেজেন্টেশন দিতে পারে, আমাদেরকে এগুলো শেখানো হয়। আপনি দিলেন, খুব ভালো কথা। আপনি তো লন্ডনে বসে থাকেন, বলেন এত সহজ? আপনি যে বিনিয়োগ করবেন, ঢাকা শহরের মধ্যে একটা বিনিয়োগকারী গেলে আপনার বেসিক সিস্টেম ঠিক নেই, ও বেটা পালাইয়া চলে আসবে ওখান থেকে, যে বাবার এটা কোন শহরে আসলাম আমি। হ্যাঁ, আপনি এখন দেখেন ডেঙ্গু হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে, আপনার করোনাতে মানুষ মারা যাচ্ছে, কোনো ব্যবস্থা নেই। আপনি সংস্কারের বাকি কথাগুলা ধরেন, আপনি একটা জায়গায় দেখান। আচ্ছা, রাজনৈতিক সংস্কারের কথা বলেন, আপনি বলছেন সংবিধান পরিবর্তন করবেন। এটা তো আপনার ওই ফেসবুকে বলে সংবিধান পরিবর্তন হয় না, বা ওই যে মিটিং এর পর মিটিং করে সংবিধান সংবিধান আপনার সবার সাথে কথা বলছেন, ভালো কথা। এক একজন এক এক আইডিয়া দিবে। বিএনপির আইডিয়ার সাথে তো জামাতের আইডিয়া মিলবে না। বিএনপি তো বলবে না আল্লাহর শাসন, আইন চাই, সৎলোকের শাসন চাই। জামাত বলবে না প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এগুলো তো কেউ আশা করে না। কিন্তু একটা জায়গায় আসবে, জামাতের 5টা পয়েন্ট নিবে, বিএনপির 7টা পয়েন্ট নিবে, গণ অধিকার পরিষদের এই কটা পয়েন্ট নিবে, এনসিপির এই কটা পয়েন্ট নিবে, নিয়ে একটি মধ্য জায়গায় আসবে, মধ্যম জায়গায় আসবে। তারপরে একটা একটা আউটলাইন দিবে। কিন্তু সেই সংবিধানটাকে আপনার মানে আপনাকে রেটিফাই করবে কে? সংসদ তো রেটিফাই করতে হবে। আপনি মুক্তিযুদ্ধের পরেও বাংলাদেশের সংবিধান মানে মুক্তিযুদ্ধ হয়েছে, শেখ মুজিব যখন ক্ষমতা নিয়েছিলেন, তিনি কিন্তু পাকিস্তানের ওই যে কাঠামোটা ছিল তার মধ্যেই আপনার মানে সাংবিধানিক যে কাঠামো ছিল তার মধ্যে তো উনি ক্ষমতা নিয়েছিলেন। তারপরে তো 72-এর সংবিধান দেওয়ার পরে এটা সংসদে পাশ করতে হয়েছে নির্বাচনের পরে। নাকি আপনি বললেন আর সংবিধান আপনি আজকে বানায় দিলেন? এগুলা যে মানুষকে বলছে, এই সমস্ত কথাবার্তা যে কিছু ধর্মীয় দল বলছে, এরা বলছে, এরা কি নিজেরা জানে না? আপনার এই যে এনাদেরকে আমি বলি যে এক সময় তত্ত্বাবধায়ক সরকারের নাম, আন্দোলনের নাম করে 1994 সাল থেকে বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছে কে? এরা। আওয়ামী লীগের সাথে গিয়ে কি এক একজনের ভাব। আমি তখন রিপোর্টার, আমাদের দৌড়তে দৌড়তে জান শেষ। আপনার ভাইও তখন আমার সাথে ছিলেন এক পত্রিকায়, হ্যাঁ, লিটন ভাই। আমরা আমরা তখন দেখিনি যে কি করে কি অবস্থা তৈরি করে। এখন আবার ওনারা কি আর একটা আইডিয়া নিয়ে আসছেন, এক একবার ওনারা এক একটা আইডিয়া নিয়ে আসেন।
যেগুলোর সাথে রাষ্ট্রবিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। এখন নিয়ে আসছেন পিআর আইডিয়া। পিআর আইডিয়া। হুম। হ্যাঁ, আপনি বলেন পিআর আইডিয়া এই সমস্ত আর এখন ফালতু বলতেছে যে কিসের নির্বাচন, কিভাবে হবে কি। ওই যে তার এদের মাথার মধ্যে একটা ঢুকেছে। আপনি যদি ফেসবুক লক্ষ্য করেন, সোশ্যাল মিডিয়া লক্ষ্য করেন, যে এদের যে আমি আগে যে কথাগুলো বললাম যে সমন্বিত প্রচারণা, এই হুম। যে হাজার হাজার আপনার আইডি তৈরি করা, দেশ বিদেশ থেকে বিভিন্ন ব্লগ তৈরি করে প্রচারণা করা, আপনি লক্ষ্য করবেন যে কোনো সেন্সেবল মানুষ আপনি কথা বলতে গেলে বা এদের বিরোধিতা করলে করবে কি, হাজার হাজার রিপোর্ট করবে আইডিতে, তারপরে হুম। বিভিন্ন দিক থেকে অ্যাটাক করবে, মানে তার লাইফ হেল করে দিবে। এগুলো ইসলাম বলে? আমাকে বলুক কেউ, কোরআন শরীফে এগুলি কোথাও আছে? হাদিসে কোথাও আছে? আমাদেরকে কি শিখানো হয় তার উল্টো এরা করছে। তো এখন বলছে নির্বাচন হবে না, কারণ এরা এদের মাথার মধ্যে ঢুকেছে যে বিএনপি কে যদি, বিএনপি বা এই ধরনের দলগুলাকে যদি তারা দিনকে দিন আপনার দুর্বল করতে পারে। এখন বিএনপি তো রেজিমেন্টেড কোনো পার্টি না, জামাত ইসলাম রেজিমেন্টেড পার্টি, ধর্মীয় দলগুলা রেজিমেন্টেড পার্টি অনেকটা। বিএনপি হচ্ছে একটি উদার রাজনৈতিক দল, এখানে সকল ধরনের মত পথের লোক আছে, এখানে নাস্তিক আছে, আস্তিক আছে, চীনপন্থী আছে, আমেরিকাপন্থী আছে, এখানে কি বলে অতি ধর্মীয় লোকও আছে, বিভিন্ন ধরনের লোক আছে, নারীরা আছে, নারীদের মধ্যে কেউ বোরকা পরে কেউ বোরকা পরে না, এরকম বহু রকমের আছে। এটা একটা হুম। মিক্সচার। এটা বাংলাদেশের একটা জাতীয়তাবাদের কথা বলে। যেমন ধরেন আমাদের জোনায়েদ সাকি ভাইরা আছেন, ওনার দলরাও এরকম, মাহমুদুর রহমান মান্না ভাইদের দলরাও এরকম। এখন এই যে দলগুলা আছেন, এনারা চাবেন যে বাংলাদেশে নির্বাচনটা হোক। ডক্টর ইউনূসের সাথে কথা হয়েছে লন্ডনে, নির্বাচনটা হওয়ার পরে তারপরে একটা সেটেলমেন্টে আসুক। এবং তারপরে তো এমনও হতে পারে যে একটা জাতীয় ঐক্যের সরকারও হতে পারে, যে কথাটাও বলা হচ্ছে যে ঠিক আছে, এখানে জামাত ইসলামের মন্ত্রীও থাকবেন, হেফাজত ইসলামের মন্ত্রীও থাকবেন, এখানে এনসিপির থেকেও মন্ত্রিত্ব থাকবেন, বিভিন্ন জায়গায় থাকবেন। তা আপনাকে তো মাথাটা ঠান্ডা করতে হবে না। ওনাদের মাথার মধ্যে ঢুকেছে যে দিস ইজ দ্য রাইট টাইম বিএনপি কে দুর্বল করা। এখন বিএনপিরও দুর্বলতা আছে, সেটা আমি পরে আসছি। এখন বিএনপি না, কে যত নির্বাচন সময় নিয়ে দিলে দুর্বল, বিএনপি ক্ষমতায় আসবে, এই জন্যই কি বিএনপি ঠেকাও, মানে নির্বাচন ঠেকাও মানে বিএনপি ঠেকাও। বিএনপি ঠেকা, এটা তো মানে অবধারিত ভাবে, এটা তো কোনো হুম। লুকাছাপা করার বিষয় তারা রাখছে না। আপনি হুম। কি জামাত ইসলাম কি সরকারের প্রশাসনের স্তরে স্তরে পদে ঢুকে যাচ্ছে না বিভিন্ন জায়গায়? ঢুকে তারা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য করছে এবং না?